এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নর্মালি এই ধরনের টপিক নিয়ে ভিডিও করি না বা ভিডিও করতে পছন্দ করি না, বিকজ আমি ইন জেনারেল ভায়োলেন্স জিনিসটা পছন্দ করি না। তবে রিসেন্টলি হচ্ছে ফেসবুক স্ক্রল করতে করতে কয়টা জিনিস আমার সামনে আসে, অ্যান্ড আই থিঙ্ক এগুলো নিয়ে একটু কথা বলা দরকার। রাইট নাও রয়া তাসনিম নামের একজন নারীর পোস্টস অনেক ফেসবুকে হচ্ছে শেয়ার হচ্ছে, যেখানে আরাবিয়ান বোরকা কালেকশনের যে ওনার তার নামে কিছু অ্যালিগেশনস তিনি করেছেন। এবং আমি হচ্ছে পোস্টগুলো দেখে আমি চিনতাম না এই মহিলাটা কে অথবা এই কাহিনীটা কিসের। পরে আমি হচ্ছে একটু ঘাটাঘাটি করি এবং ঘাটাঘাটি করার পরে যেসব জিনিসপাতি আমার সামনে আসে ইটস লাইক ওয়াচিং এ হরর মুভি। সো আই থিঙ্ক এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা দরকার। এবং ইন জেনারেল আমাদের দেশের ডোমেস্টিক ভায়োলেন্স, এরপরে হচ্ছে পরকীয়া, এ ধরনের কিছু বিষয় আছে যেগুলো নিয়ে সবার একটু এডুকেশনের প্রয়োজন আছে বলে আমি মনে করি। সো ফার্স্টে হচ্ছে আমি একটু ঘটনাটা কি হয়েছে সেই জিনিসটা আমি একটু হচ্ছে ডিসক্রাইব করে দিই। এখানে হচ্ছে রয়া তাসনিম নামের এই মেয়েটা হচ্ছে, ওর সাথে কয়েক মাস আগে ঘটে যাওয়া একটা ইনসিডেন্ট রিসেন্টলি হচ্ছে ফেসবুকে পাবলিক করে। সে হচ্ছে কিছু ক্লেমস আনে এবং তার হচ্ছে পূর্ববর্তী কিছু ফটোজ এবং একটা ভিডিও, তার ঘরে রক্তাক্ত হয়ে আছে ঘর, এরকম একটা ভিডিও হচ্ছে সে ফেসবুকে ছাড়ে। তার অ্যালিগেশনস সম্পর্কে একটু বলি। আচ্ছা, সো তার প্রোফাইলে যদি ঢোকা যায় তাহলে হচ্ছে দেখা যাবে সে হচ্ছে একটা পোস্ট করছে। ফার্স্টে সে একটা পোস্ট করে, পোস্টটা হচ্ছে যে তাকে খুন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সে লজ্জায় কোনো কিছু বলেনি। এখন আবারও তাকে খুন করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোথাও কোনো বিচার নেই। এখন সে কি করবে? বিষয়টা হচ্ছে অনেক রিচ পায় সোশ্যাল মিডিয়াতে। এরপরে জিনিসটা আস্তে আস্তে জানাজানি হয়। এরপরে হচ্ছে রয়া তাসনিম আরেকটা পোস্ট করে, যে এই পোস্টটা আমার মনে হয় না দেখানোর মতো এখানে, বিকজ খুবই খুবই বাজে অবস্থা। আমি ছবিটা ডিসক্রাইব করতে পারি, যে ছবিটার মধ্যে তার মাথায় ব্যান্ডেজ পেঁচানো, তার ফুল ফেস রক্তে কভার্ড, তার নাক মোস্ট প্রবাবলি ভেঙে গেছে একদম, মানে খুবই বাজে একটা অবস্থা। এরকম একটা ছবি সে পোস্ট করে। পোস্ট দিয়ে সে জানায় যে হচ্ছে 2024 এপ্রিলের 10 তারিখ রোজার ঈদের আগের দিন তাকে হচ্ছে মার্ডার করার চেষ্টা করা হয়েছিল এবং তার চেহারা পুরো বিগড়ে দেওয়া হয়। এরপর সে বলে যে সে সবকিছু বলবে, সে আর পারছে না এবং তার হাজবেন্ড তাকে খুন করার চেষ্টা করেছে, এখনো করছে। এরপরে যখন এই জিনিসটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক তোলপাড় শুরু হয়, তখন হচ্ছে সে আরেকটা পোস্ট করে ঠিক 1 ঘন্টা পর, যে সে হচ্ছে তার হসপিটালাইজড কিছু পিকচার্স যেগুলো দেখানো যাবে, এবং আমি সেগুলো হচ্ছে দেখিয়ে দিচ্ছি এখন স্ক্রিনের মধ্যে। হসপিটালাইজড কিছু ছবি হচ্ছে সে ফেসবুকে পোস্ট করে এবং এখানে হচ্ছে সে ইন ডিটেলস আরো জিনিসটা জানায় সবাইকে যে অ্যাকচুয়ালি ইনসিডেন্টটা কি হয়েছে। তো আমি হচ্ছে তার পোস্টটা পড়ে শোনাচ্ছি। সে হচ্ছে পোস্ট করেছে যে আমি আসলে লজ্জায় এতদিন কাউকে কিছু জানাই নাই। আমি আমার প্রথম হাজব্যান্ডের সাথে ডিভোর্স এর পরে দ্বিতীয় বিয়ে করি। আমার দ্বিতীয় হাজব্যান্ড আমার সাথে এই কাজ করে। এই লজ্জায় আমার উপরে এত বড় অত্যাচার হওয়ার পরেও আমি কাউকে কিছু জানাতে চাইনি। এখন আমি নিরুপায়, আমি বেঁচে থাকতে পারবো কিনা এটাও আমি আর বুঝতে পারতেছি না। আমার হাজব্যান্ড আমাকে এপ্রিলের 10 তারিখ 2024 খুন করার চেষ্টা করে। সে ছুরি দিয়ে আমার চেহারা কাটে, আমার ড্রেসিং টেবিলের ভারী কাঠের টুল দিয়ে আমার মুখে বাড়ি দেয়, হাতে চেইন পেঁচায় আসছিল সেটা দিয়ে ঘুষি দিয়ে আমার মাথা ফাটায়। আমার চেহারা সে নষ্ট করে দিছে, আমার নাক ভেঙে গেছিল, নাকের কোনো হাড্ডি ছিল না, মুখের ওপর চোয়াল ভেঙে গেছিল, বাম পাশের দাঁত নড়ে গেছে, মাথার হাড্ডি বের হয়ে গেছিল। তারপরও আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে দেখে আমি আজকে বেঁচে আছি। আমার বেঁচে থাকার কোনো কথা ছিল না। আমি 20 দিন হসপিটালে ছিলাম এবং আমার 2টা সার্জারি হয়েছে। এখনও আমার অনেক ট্রিটমেন্ট বাকি। আমার হাজব্যান্ডের নাম রনি, সে অ্যারাবিয়ান বোরকা কালেকশন এর মালিক। তার অনেক টাকা, অনেক পাওয়ার, তাই আমি এতদিন পুলিশের কাছে কোনো হেল্প পাইনি। তবে এখন আবার চেষ্টা করব, পুলিশকে আবার বলবো হেল্প করতে, এখন যখন নতুন সরকার আসছে। আমার এত বড় ক্ষতি করার পরও রনি এখন আবার আমাকে খুন করতে চায়। ফোন দিয়ে বলছে এবার আমার মুখে অ্যাসিড মারবে, বাসার সামনে দাঁড়ায় থাকে। সবার সাহায্য ছাড়া আমার বেঁচে থাকা কঠিন হয়ে গেছে। মরেই যদি যাই তবে সবাইকে জানায় মরবো, আর কিছু করার নাই। এখন আমি হচ্ছে ফার্স্টেই এই পোস্টটা যখন দেখি তখন আমি চাইনি যে এটা নিয়ে আমি কোনো জাজমেন্ট বা কোনো কমেন্ট করতে, বিকজ সবসময় একটা পৃষ্ঠার এপিটোপির দোনো সাইড জেনে তারপরে কোনো একটা কমেন্ট করা উচিত। যদিও যেই লেভেলের ভায়োলেন্স এইখানে হচ্ছে এই আপুটা শিকার হয়েছে, মানে ইটস আনইম্যাজিনেবল। এরপর হচ্ছে এইসব জানাজানির পরে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে যে রনি নামের যে লোকটা, যিনি হচ্ছে ওনার হাজব্যান্ড, যার কাছে উনি হচ্ছে এই ধরনের মারধরের শিকার হয়েছেন, অ্যালিগেশন
অ্যালিগেশনস গুলো দেওয়া হয়েছে। উনি হচ্ছে লাইভে আসে এবং লাইভে এসে সে কিছু কথাবার্তা বলে, যেখানে প্রকাশ পায় যে এই যে রয়া তাসনিম সে হচ্ছে প্রিভিয়াসলি বিয়ে করেছে এবং প্রিভিয়াসলি সে যে ম্যারিড ছিল সেই জিনিসটা হচ্ছে সে রনির কাছ থেকে হাইড রেখেছিল। এখানে পয়েন্ট আরেক একটা ইনফরমেশন, আই ডোন্ট নো এটা কতটুকু কাজে লাগবে। এই ইনফরমেশনটা হচ্ছে যে যে রনি সে নিজেও কিন্তু মাল্টি ম্যারিড, মানে হচ্ছে ওনার কিন্তু একাধিক স্ত্রী আছে, সে হচ্ছে প্রিভিয়াসলি আরো 2টা বিয়ে করেছে এবং সিমিলারলি রয়া তাসনিমেরও প্রিভিয়াসলি 2টা ম্যারেজ ছিল এবং এই যে রনি সে হচ্ছে তার থার্ড হাজবেন্ড। সে হচ্ছে লাইভে আসে, লাইভে আসার পরে সে লাইভে ক্লেম করে যে রয়া তাসনিম হচ্ছে তার কাছে পরকীয়া করতে গিয়ে হাতে নাতে ধরা খায়। যদিও টপিকটা খুব সেন্সিটিভ, স্টোরিটা যদি আমি ইন শর্ট বলি তাহলে পরকীয়া করতে গিয়ে সে ধরা খায় এবং প্রিভিয়াসলি তার হচ্ছে এরকম বিয়ে করে কাবিনের টাকা নিয়ে বিয়ে করে সয় সম্পত্তি নিয়ে তারপরে ডিভোর্স দিয়ে দেওয়ার একটা হিস্ট্রি তার নাকি আছে। এই বিষয়টি হচ্ছে সে লাইভে এসে প্রকাশ করে। সে লাইভে এসে বলে যে তার সন্তানকে হচ্ছে রয়া তাসনিম নিয়ে গিয়েছে এবং তার ঘরের ফার্নিচার সব জিনিসপাতি সে নিয়ে গিয়েছে, স্বর্ণ নিয়ে গিয়েছে। এরপরে হচ্ছে এখন আবার তাকে ব্ল্যাকমেল করে এই ধরনের পোস্ট করে অ্যালিগেশন দিয়ে তাকে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে আরো টাকা পয়সা হয়তো সে হাতানোর চেষ্টা করতেছে। খুবই বাজে একটা সিচুয়েশন, খুবই আনকমফোর্টেবল একটা সিচুয়েশন। এমনিতেই যেই মান্থ আমরা পার করতেছি এই মান্থের মধ্যে এই ধরনের একটা সিচুয়েশন, এই ধরনের একটা জিনিস সামনে আসে, এটা দিস ইজ ভেরি আনকমফোর্টেবল। যাই হোক, এরপরে রয়া তাসনিম হচ্ছে আবার ফেসবুকে লাইভে আসে। লাইভে আসার পরে সে হচ্ছে রনি যেই লাইভে এসে যে কথাগুলো বলে ওগুলোর কাউন্টার দেয় এবং কাউন্টারে বলে যে যে ড্যামেজ ওর চেহারার মধ্যে করা হয়েছে ও যদি ক্ষতিপূরণ চায়ও ওটা আসলে ইনভ্যালিড কিছু না, এটা হচ্ছে ও ক্লেম করে এবং আরেক কিছু জিনিস ও খোলাসা করে। যেমন হচ্ছে এতদিন পর্যন্ত সে কোনো হেল্প নিতে পারেনি। অনেকেরই প্রশ্ন ছিল যে এতদিন আগের জিনিস এখন কেন হচ্ছে সামনে আসতেছে। জিনিসটা স্বাভাবিক, আমরা কিন্তু শুধু এটা তো ইন্ডিভিজুয়াল লেভেলে, আমরা কিন্তু যদি বড়ভাবে দেখি জিনিসটা, এখন কিন্তু সবাই সবার দাবি দেওয়া যৌক্তিক হোক অযৌক্তিক হোক নিয়ে আসতেছে। তো সিমিলারলি সেও হচ্ছে হয়তো কোনো একটা হোপ পেয়েছে যে এখন আমি যদি এই জিনিসটা সামনে আনি আমি হয়তো এই জিনিসটা থেকে সাপোর্ট পেতে পারি বা সামথিং, এটা চিন্তা করে সে হচ্ছে এখন এই জিনিসগুলো পাবলিক করার সিদ্ধান্তটা গ্রহণ করে। তো লাইভে সে আরো কিছু কথাবার্তা বলে যে তার প্রিভিয়াস যে বিষয়গুলো ছিল, তার অতীতে 2টা হাজবেন্ড ছিল, রনি হচ্ছে তার থার্ড হাজবেন্ড এবং রনির ঘরের যে সন্তান সেই সন্তান হচ্ছে উনি নিয়ে আলাদা হয়ে যায় রনির কাছ থেকে এবং রনি হচ্ছে কনস্ট্যান্টলি তাকে ডেথ থ্রেটস দিতেছে, তার ফেসে অ্যাসিড মারার থ্রেটস তাকে দিচ্ছে এইসব স্টপ করতে বলার কারণে। এখন বিষয় হচ্ছে যে দুই পক্ষকে প্রচুর পরিমাণে অ্যালিগেশনস দিতেছে। এখানে আমার যে বক্তব্যটা বা আমার যে বিষয়টা সেটা হচ্ছে যে দেখুন, অবশ্যই পরকীয়া খুবই বাজে একটা ক্রাইম, মোরালি এবং এথিক্যালি এবং সোশ্যালি এটা খুবই বাজে, এটা আমরা কেউই হচ্ছে পছন্দ করি না। আমার কথা হচ্ছে যে হ্যাঁ, একটা পার্সন আপনার সাথে কাবিন বিজনেস করতেছে, একটা পার্সন আপনার সাথে হচ্ছে চিট করতেছে, সবকিছুই খুবই ঘৃণিত, তবে এগুলোর একটা সিস্টেম আছে, এই জিনিসগুলো হ্যান্ডেল করার একটা ওয়ে আছে। আপনাকে একটা পার্সন চিট করতেছে, দ্যাট ডাজ নট মিন যে আপনি হচ্ছে তাকে মেরে হচ্ছে তার নাকের হাড্ডি ভেঙে ফেলবেন। লিটারেলি ছুরি দিয়ে ফেস কেটে ফেলা হচ্ছে, এখানে তার ফেসে সেলাই পড়ছে, তার মাথার মধ্যে হচ্ছে আঘাত করে মাথার এইখান দিয়ে হচ্ছে 2 ফাঁক হয়ে গেছিল, সেলাই করা লাগছে ওই জায়গাতে। সো এই অ্যাকশন গুলো কোনোভাবে জাস্টিফাইড হয় না জাস্ট বিকজ সে হচ্ছে চিট করার মতো একটা ঘৃণিত কাজ করছে। হ্যাঁ, আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারতেন, আপনি তার বিরুদ্ধে অন্যরকম স্টেপস নিতে পারতেন, ইউ কুড ডিভোর্স স্যার, বাট এই যে এই বেদম ভাবে গায়ে হাত তোলা, তারপর হচ্ছে মানে মার্ডার, ইট ওয়াজ এন মার্ডার অ্যাটেম্পট। সো এই জিনিসগুলো কখনো কোনোভাবে জাস্টিফিকেশন পায় না এই ক্ষেত্রে আমার মতে। আর একটা কথা হচ্ছে যে অনেকেই দেখলাম এখন আসলে ফেসবুক 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে, কেউ কেউ হচ্ছে রয়া তাসনিমের পক্ষে, কেউ কেউ হচ্ছে রনির পক্ষে। কেউ বলতেছে যে ভাই তুমি পরকীয়া করছো, এখন তুমি হচ্ছে কাবিন বিজনেস করছো, তুমি হচ্ছে এর আগে তোমার হাজবেন্ড এভাবে বিয়ে করছো, সব টাকা পয়সা হচ্ছে আত্মসাৎ করার পরে তুমি ছেড়ে দিছো, এখন তুমি এরকম করছো। আরেক ভাগ বলতেছে যে যতটুকুই হোক না কেন, যাই করুক না কেন, কোনোটাই হচ্ছে এইভাবে কারো গায়ে হাত তোলাকে জাস্টিফাই করে না। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাকচুয়ালি এই জিনিসটা লাইক খুবই জঘন্য, খুবই ঘৃণিত। কোনো পার্সনকে আমি এইভাবে হচ্ছে মারা সাপোর্ট করি না। আমার কথা হচ্ছে যে সবকিছুরই একটা সিস্টেম থাকে। এখন দেখা যাক সামনে আর কোনো নতুন আপডেট আসে কিনা। এই হচ্ছে রয়া তাসনিম সিচুয়েশন। আমাদের বাংলাদেশ সোসাইটির আসলে একটা প্রবলেম হচ্ছে কি, বাংলাদেশ সোসাইটি বলতে বাংলাদেশের যারা আমরা মানুষরা আছি, ইভেন এই যে ডিভোর্স, তারপরে পরকীয়া, এইসব জিনিস কিন্তু আমাদের বাংলাদেশে এক্সক্লুসিভ এমন কিন্তু না। কিন্তু বিষয় হচ্ছে কি, এই জিনিসগুলো কেন হয় এই জিনিসটা নিয়ে সবাই মাথা ঘামায় না। হ্যাঁ, মানুষের ক্যারেক্টার রিলেটেড একটা প্রবলেম থাকে,
কিন্তু দ্যাট ডাজেন্ট মিন যে একটা পার্সনকে এইভাবে মানে এত বাজেভাবে গায়ে হাত তোলা যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে একটা ফ্যামিলি মেনটেন করা বা একটা ফ্যামিলি চলতেছে নাকি না চলতেছে, অবশ্যই যদি বিয়ের পরে বিয়ে করেই কন্টিনিউ করতে হবে এমন থাকতো তাহলে ডিভোর্সের প্রথা থাকতো না। আর হচ্ছে এই যে কমপ্লিট সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা কোর থেকে বা গোড়া থেকে কিভাবে হ্যান্ডেল করা যেত, এই জিনিসটাতে আই থিঙ্ক আমাদের সবার ফোকাস দেওয়া উচিত। বিকজ এখনকার জেনারেশন কিন্তু এই বিয়ে কনসেপ্টটাকে ভয় পেয়ে বড় হচ্ছে। আমরা আমাদের চারদিকে যে ধরনের অবস্থা দেখতেছি, এইসব কিছু দেখে কিন্তু আমরা কেউ চাই না অশান্তি আমাদের জীবনে। সো এইসব কিছু দেখার পরে কিন্তু আমাদের মধ্যে একটা নেগেটিভ এফেক্ট পড়তেছে। সো আই থিঙ্ক আমাদের সবার আসলে একটা বিবাহিত লাইফ, সংসার, তারপরে হচ্ছে মোরাল এথিক্স, এইসব বিষয় সম্পর্কে আমাদের সবার প্রপার এডুকেটেড হওয়া প্রয়োজন। আই থিঙ্ক তাহলে এইসব জিনিস আরও কমে আসবে ইন ফিউচারে। আশা করতেছি এই ধরনের ভায়োলেন্স সামনে আসবে না। তো এই ছিল রয়া তাসনিম সিচুয়েশন। সবার সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।